হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অফিসের এ টু জেড। আজকের এই ভিডিওটিতে অনেকটি লম্বাই হতে চলছে আজকের এই ভিডিওটি, কেননা আমি আজকের এই ভিডিওটিতে মাইক্রোসফট অফিসের এ থেকে জেড পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তবে ভিডিওটি অনেক লম্বা হবে। অবশ্যই এই ভিডিওটি দেখার আগে হাতে একটু সময় করে নেবেন, কেননা যদি আপনি অফিস এর মাইক্রোসফট অফিসের ওয়ার্ড যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এই ভিডিওটিতে কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর যদি আপনি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের প্রথম কাজটি শুরু করি। আমি ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করছি, এটা 2016 ভার্সন। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এই হচ্ছে আমার নিউ ডকুমেন্ট। আমরা যে ট্যাবটিতে আছি, এই যে আপনি সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা ট্যাব, এগুলো এক একটা ট্যাব। আর এখানে যে টুলসগুলো আছে এগুলোকে টুলস বলা হয়। এক একটা পয়েন্ট যেগুলো আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, এগুলো এক একটা একটি করে টুলস। আমি আপনাদের সাথে আজকে কমপ্লিটলি শেয়ার করার চেষ্টা করব, তবে ভিডিওটি হয়তো অনেকটাই লম্বা হবে। চল, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিছু ডেমো টেক্সট নিয়ে আসি। এর জন্য আমি করব লরেম, সাপোজ ধরে নিলাম 12টি লাইন টেক্সট। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু টেক্সট নিয়ে আসলাম। তবে আমরা বেসিক্যালি যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, যে কোনো নিউ ডকুমেন্ট নেওয়ার পরে কিন্তু টেক্সট লেখা শুরু করে দিই, কিন্তু বেসিক্যালি কিন্তু এটা নিয়ম না। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়, বেসিক্যালি আমাদের সাফার করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই পেজ সাইজটা ঠিক না করার কারণে আমাদের কিন্তু অনেক সাফার করতে হয়। তারপরও আজকে যেহেতু বিগিনার লেভেল, তাই আমি চেষ্টা করব আপনাদের সাথে খুব সহজে বোঝানোর, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। বেসিক্যালি আপনাকে দেখা যাচ্ছে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন হোম ট্যাবের এই সেই কাজ, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে এর থেকে কিন্তু অনেকটাই আলাদা। আপনাকে অনেক সাফার করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে। তাই আমি প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করব সরাসরি কিভাবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে পাবলিককে স্যাটিসফাই করি এবং নিজের কাজটাও তোলার চেষ্টা করি। তাই সর্বপ্রথম আমরা কিছু লেখার আগে আমরা কি করব, এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল যে ভুলটা করে থাকি, নিউ ডকুমেন্ট নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ঠিক আছে। আমরা সর্বপ্রথম কি করব, এই পেজটাকে সেট আপ করে নিব। তার জন্য আমরা যাব পেজ লেআউট থেকে যাব সাইজ। এখানে বিভিন্ন রকম সাইজ আছে, আপনার সাইজ অনুযায়ী নেবেন। বেসিক্যালি দরখাস্ত কিংবা সিম্পল যে সকল ডকুমেন্টগুলো ক্রিয়েট করা হয়, 80%ই আপনার মোটামুটি A4-তে আমরা ক্রিয়েট করে থাকি। আর কিছু কিছু অংশ আছে যেগুলো আমরা লিগালে কম্পোজ করি। আচ্ছা, আমরা A4 সাইজের একটি পেজ নিলাম। আপনি আবারও দেখাচ্ছি, সাইজে যাবেন, সাইজে থেকে A4। এবার লক্ষ্য করুন, যদি এই যে এই রোলার প্যানেলটি না দেখতে পারেন তাহলে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এই যে রোলার, এটা অফ থাকতে পারে আপনার ওয়ার্ডে। আপনি এটা ভিউ ট্যাবে গিয়ে রোলারটা অন করে নেবেন। আমি কিন্তু পেজ লেআউটে আবার ফিরে আসছি। এখানে খেয়াল করুন, একটু আমি জুমটা কমাই দিয়ে, আমার জুমটা আছে 130, এখানে প্রেস করলে আপনার জুমটি কমে যাবে। আচ্ছা, এখানে মার্জিনটি লক্ষ্য করুন, আমার কিন্তু 1/1 মার্জিন নিয়েছে। আপনি চাইলে এখান থেকে ন্যারো নিয়ে নিতে পারেন। ন্যারো মানে 50 পয়েন্ট, মানে হাফ ইঞ্চি করে চারিপাশে নিতে পারেন। আবার আপনি চাইলে দেখুন এখানে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি নিতে পারেন। চাইলে আরও কাস্টম করে নিতে পারেন, এখান থেকে মার্জিন কাস্টম আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে লেফট রাইট টপ সাজিয়ে নিতে পারেন। চলুন, আমি 1/1ই মার্জিন রাখছি। এবার লক্ষ্য করুন, আমরা যে জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করার চেষ্টা করব, এই পেজটি লম্বাতে আছে, মানে লম্বা, এটাকে বলা হয় পোর্ট্রাইট। যদি এটাকে আমি এইভাবে করে দিই, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আশা করি ধারণা পেয়েছেন। এটা হচ্ছে পোর্ট্রাইট, সরি, এটা ল্যান্ডস্কেপ, এবং এই লম্বা দিক থেকে থাকলে এটা পোর্ট্রাইট। চলুন, এবার আমি আমার সেই ব্ল্যাঙ্ক টেক্সটগুলো নিয়ে আসি। আচ্ছা, আমার হয়তো ভুল হয়েছে, দেখি। আচ্ছা, আমি আমার ব্ল্যাঙ্ক টেক্সট নিয়েছিলাম। এবার আমি এগুলোকে একটু সেপারেট করে নিই, যাতে আপনাদের একটু বোঝাতে পারি। এটা ব্যাক প্রেস করে আমি সেপারেট করে নিচ্ছি। মনে করুন, ধরে নিন আপনি কিছু টাইপ করছেন, সেটা এই ধরনের ডকুমেন্ট, ঠিক আছে, এইভাবেই আপনি ধরে নিতে পারেন। আচ্ছা, আমার এটা একটা প্যারাগ্রাফ সাপোজ ধরে নিলাম। এবার আমি আসবো
হোম ট্যাব আমি শুরু করব বেসিক্যালি, যেহেতু আজকে বিগিনার লেভেল, সো বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে হলে আপনাকে সর্বপ্রথম হোম ট্যাবের আপনার 70% ব্যবহারই করি আমরা হোম ট্যাব। আচ্ছা, আমি এগুলো দেখুন, একটু লক্ষ্য করুন। সর্বপ্রথম এটা যদি আমি গাঢ় করতে চাই, এটার জন্য বোল্ট, বোল্ট মানে কি গাঢ় কালার। আপনি লক্ষ্য করুন এগুলো কিন্তু হালকা আর এটা গাঢ়। আমি চাইলে এগুলো ইটালিয়ান করে নিতে পারি। এগুলো যদি সম্পূর্ণ সিলেক্ট করি, ইটালিয়ান কিবোর্ড থেকে শর্টকাট, এগুলো যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করুন, ইটালিয়ান হয়ে যাবে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে এটা বোল্ট হয়ে যাবে। ওকে, আমি ইটালিয়ান বোল্ট দুইটাই হাইড করে দিলাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন বোঝানোর জন্য আমি এটাকে একটু সেপারেট করি। এইটাকে আমি আন্ডারলাইন করতে পারি, এখান থেকে আপনি লাইনের স্টাইল করে নিতে পারেন। আচ্ছা, এটার কাজ কি? আমরা অনেক সময় দেখে থাকি যে টেক্সটের বুক দিয়ে এরকম একটা কাটার চিহ্ন আসে। আচ্ছা, আমি আন্ডারলাইন টপ করে দিই একটু বোঝানোর সুবিধার্থে, হয়তো ভিডিওটি একটু দ্রুতই বলে ফেলছি, যার কারণে বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে ক্লিয়ার ভাবে ধারণা দেওয়ার, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে, এটা হচ্ছে, যদি অনেক সময় দেখে থাকি যে আমরা এই টেক্সটের বুকে এই ধরনের কিন্তু কাটা একটা চিহ্ন দেওয়া থাকে। আচ্ছা, এই ধরনের চিহ্ন দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এইটা। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে আমরা দেখে থাকি যে কোনো একটা কোম্পানির নাম অথবা তার উপরে দেওয়া থাকে টিএম। আমরা এটা কিভাবে করব? এটি এম2 কে সিলেক্ট করব করে এখানে, আর এক্স স্কোয়ার এটাকে আপনার, আর এইটা দিলে নিচে আসবে। ঠিক আছে, এটার স্পেলিংটা কি হবে আমি ঠিক বুঝতে পারছি না যেহেতু। আচ্ছা, আমরা চাইলে, এবার আমরা যদি চাই, মনে করেন যে আমাদের এইটুকু আমি কেটে দিই। আচ্ছা, আমরা যদি চাই যে এই টেক্সটের স্টাইলটাকে একটু পরিবর্তন করতে চাই, বেসিক্যালি আপনার উইন্ডোজের সাথে এই ধরনের ফন্টগুলো দেওয়া থাকে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে স্টাইলটাকে পরিবর্তন করতে পারি, যে এখান থেকে ফন্টে, এটা হচ্ছে ফন্টের সাইজ, আপনি কি কত সাইজের ফন্টটি নিতে চান এখান থেকেও করে নিতে পারেন, আবার চাইলেও এখান থেকেও বাড়াতে পারেন। এটা বাড়বে আর এখান থেকে ফন্ট সাইজটা কমবে, মানে আপনার টেক্সটের সাইজটা একটু বাড়বে এবং কমবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু টেক্সটের স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে স্টাইল নিয়ে নিতে পারেন, এই ধরনের এফেক্টস, এগুলো আউটলাইন, শ্যাডো, যে ধরনের আপনার প্রয়োজন। বেসিক্যালি এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, যদি বা ডিজাইন করার প্রয়োজন পড়ে তখন আপনি করে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এই ধরনের হাইলাইট করা। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মার্ক করি না কোনো কিছু ডকুমেন্ট, সেগুলোকে মার্ক করে হাইলাইট করার চেষ্টা করি যে এইভাবে হাইলাইট করতে, তার জন্য এ বি, এটার হচ্ছে আপনার বলা হয় টেক্সট হাইলাইট, কালার হাইলাইট যেটা, এটাকে বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট কালার। আমরা এই যে ইয়েলোর উপরে যদি আমি অন্য কালার দিই, দেখুন এটা, এটা এটা হচ্ছে হাইলাইট করলাম এবং কালার দিলাম। আচ্ছা, আমি হাইলাইটটা উঠাই দিই, এটা হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, ফন্ট কালার বা টেক্সট কালার দুইটার একটাই বলা চলে। এটা হচ্ছে ইরেজার, আমার কোনোটার দরকার নেই। মনে করেন সম্পূর্ণ কিছু করা আছে, আন্ডারলাইন দেওয়া আছে, মার্ক করা আছে, অন্যরকম একটা ফন্টের দেওয়া, সব কিছু দেওয়া আছে। পরবর্তীতে যদি আপনি এটা ক্লিক করেন, সিলেক্ট করে, এটা রিমুভ হয়ে যাবে আপনার। পরবর্তীতে একদম ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আপনার সম্পূর্ণ আগের যে ফন্টটি বা স্টাইলটি ছিল স্বাভাবিক, সেটাতে নিয়ে আসবে। আচ্ছা, আমি কালারটা হাইলাইট অফ করে দিলাম। এবার আসি, আমরা ডান পাশে আরেকটু সরে আসি। আচ্ছা, এটাকে বলা হয় বুলেট, বুলেট, এগুলোকে বলা হয় বুলেটিং। আপনি যদি গুগল ডক্সে দেখেন তাহলে আমি গুগল ডক্সে নিয়ে যাই আপনাদের জন্য একটু সুবিধার্থে হোক। আচ্ছা, গুগল ডক্স আমার ওইটাই লোডিং নিক। আমি চাইবো আপনাদের সাথে বেসিক্যালি যে এমনভাবে জিনিসটা শেয়ার করা যাতে আপনি গুগল ডক্স অথবা, ওকে, আমি চাইবো যে গুগল ডক্সে এবং আপনি আপনার এই ম্যানুয়াল ডক্সেও কাজটি করতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করব? বুলেট, বুলেট অনেক সময় দেখা যাচ্ছে নাম্বার করার প্রয়োজন পড়ে, যে আমরা যখন বহু নির্বাচনী প্রশ্ন কিংবা কোনো কিছু নাম্বারিং করে পয়েন্ট বাই পয়েন্ট আমি লিখতে চাচ্ছি। মনে করেন যে সাপোজ ধরে নিলাম যে আমার এখানে 3টা লাইন, আমি আপাতত 3টা লিখে নিই। এরকম সাপোজ আপনি চাচ্ছেন এই 3টা একটা পয়েন্টের ভিতর থাকবে, সেক্ষেত্রে আমরা এইভাবে বুলেট করে নিতে পারি। এটা হচ্ছে শুধু বুলেট। আপনি চাইলে এখান থেকে এই ধরনের আপনি যদি চান যে না এগুলো না, আমি নাম্বার করতে চাই 1 2 3 4 কিংবা এইভাবে, এখানে আরও একটু অপশন আছে, এখান থেকে চাইলে আপনি এই ধরনের ইফেক্টসটাও নিতে পারেন এবং এখান থেকে আপনার কাস্টম করে নেওয়া যেতে পারে। আপনি চেঞ্জ লেভেল এই ধরনের কিভাবে দেবেন, এটাকে এইভাবে দিবেন কিংবা আরও, সাপোজ ধরে নিলাম যে আমি এইটা এইভাবে দিব, কিংবা
এখান থেকে ডিফাইন দ্য ফরম্যাট অফ নাম্বার, আপনি চাইলে কোনো কিছু একটা অন্য নাম্বার দিয়ে নিতে পারেন, এবিসিডি চাইলে ফার্স্ট সেকেন্ড দিয়ে নিতে পারেন। কাস্টম থেকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো বুলেট নাম্বার করে নিতে পারেন। ওকে, আমি আশা করি ক্লিয়ার। আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর এগুলো বেসিক্যালি যদি যুব উন্নয়ন থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই পরীক্ষাতে প্রশ্ন করা হতে পারে যে বুলেটিং নাম্বার কি, এগুলো কিভাবে কোথায় থাকে হোম ট্যাবের, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার বহু নির্বাচনী যে প্রশ্নগুলো দেওয়া হয় যুব উন্নয়ন থেকে তখন এই প্রশ্নগুলো কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, এটা ক্লিয়ার। আমি বুলেটিং টেক্সট আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এবার আসি লাইন অ্যালাইনমেন্ট বা টেক্সট সেপারেট যেটা আমরা বলে থাকি অনেক সময়। ঠিক আছে, এটা করবো। এটা হচ্ছে লেফটে আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা সেন্টারে আসবে। একটু জুম কমাই দিই বোঝার সুবিধার্থে। এটা কিন্তু আমার সেন্টারে, আর আমি যদি এই পাশেটা করে দিই তাহলে রাইট সাইডে। ক্লিয়ার? তাহলে এইটার কাজ কি? ওকে, এইটার কাজও আমি দেখাচ্ছি। এগুলো আমি যদি টোটাল সেপারেট করতে চাই, এই যে লক্ষ্য করুন আমার টেক্সটগুলো একদম মার্জিন বরাবর সেপারেট করে নিয়েছে অটোমেটিকলি। এবার এগুলো দেখতেও সুন্দর লাগছে। আশা করি ক্লিয়ার। এটা প্যারাগ্রাফ মডেল। আচ্ছা, এবার আমরা আছি ডান পাশের এটা লাইন স্পেসিং যেটাকে বলা হয়। লাইন স্পেসিং এর কাজটা একটু দেখাই দিই। আমি এই লাইনগুলো সিলেক্ট করে নিলাম। 1, আমি যদি একটু লক্ষ্য করুন আমি এটা যত বাড়াচ্ছি এটা কিন্তু লাইন স্পেসে নিচ্ছে, মানে এই যে মাঝখানে যে আপনি লাইন স্পেস এটাকেই বলা হয়, মাঝখানে যে গ্যাপ অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন স্পেস। ক্লিয়ার? আশা করি হয়তো বা ক্লিয়ার হতে একটু সময় লাগবে। এবার এই টেক্সটগুলোর এই যে আমি একবার যদি এই ধরনের সিলেক্ট করে নিই, নিয়ে কালার দিয়ে দিলে এই কালারটি আসবে। এখানে টেক্সট কালার, এখানে নো কালার করে দিলে কালারটি আর আসবে না। আচ্ছা, এবার আসি ডান পাশে আছে বর্ডার। বর্ডারের ক্ষেত্রে আমি যদি এগুলো সিলেক্ট করে নিই একটু সুবিধা হবে না। অল বর্ডার, খেয়াল করুন এটাই হচ্ছে বর্ডার। ঠিক আছে, এখানে অনেক ধরনের আউটসাইড বর্ডার করে দিলে আউটসাইড বর্ডার, সরি ওইটাই না, এটাই। এটা সিলেক্ট করে নিলাম এবং আউটসাইড বর্ডার, তার মানে এখানে দুইটা বর্ডার আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডারের কাজ। আর এটা হচ্ছে প্যারাগ্রাফের শেষ অংশের দেখুন এই ধরনের চিহ্ন আসছে, এটাকে প্যারাগ্রাফ মার্ক বলা হয়ে থাকে। এখান থেকে আছে আপনার হেডিং, যদি আপনার হেডলাইনের স্টাইলটা একটু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে হেডিং এর স্টাইলটা নিতে পারেন। তারপরে ডান পাশে আছে ফাইন্ড। আপনি যদি কোনো টেক্সট খুঁজতে চান তাহলে এখান থেকে আপনি মনে করেন যে সাপোজ ধরুন আমি ফাইন্ড বাটন ক্লিক করার পর আমার লেফট সাইডে একটা নেভিগেশন, আমি এইটা খুঁজতে চাচ্ছি, চলুন দেখি আসে কিনা। কপি করলাম, এবার এখান থেকে সার্চ গো টু ফাইন্ড পেস্ট অ্যান্ড ফাইন্ড নেক্সট। আচ্ছা, আমার এটা তো হাইলাইট করাই আছে এই জন্য আসতেছে না। ওকে, আমি আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, ফাইন্ড সার্চ নাও, এই যে এবার লক্ষ্য করুন এর আগে আমার এটা হাইলাইট করা থাকার কারণে এটা আমাকে দেখাচ্ছিল না। আচ্ছা, আমি যদি অন্য কিছু শুধু এইটুকু সার্চ করি, কপি, এখানে এবার আমি পেস্ট করি, দেখুন এই সেন্টেন্সগুলো যতগুলো জায়গায় আছে আমাকে হাইলাইট করে দিচ্ছে। এইভাবে আপনি ফাইন্ড করতে পারেন। এবার আসি রিপ্লেস। আমি চাচ্ছি যে এই সেন্টেন্সের জায়গায় আমি কিছু সংখ্যা দিয়ে দিতে চাই, এটা হচ্ছে রিপ্লেস অল করে দিলাম। লক্ষ্য করুন এই যে এখানে সিলেক্টেড হয়েছিল আর এখানে সিলেক্টেড হয়েছিল, সেগুলো অটোমেটিকলি আমি রিপ্লেস করে দিলাম। মানে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কাছে অনেক তথ্য কিংবা ডাটা থাকতে পারে, সেখানে লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একজনের নাম পরিবর্তন করে আপনার অন্য একটি নাম বসাতে হতে পারে, সেক্ষেত্রে খুব সুবিধার্থে আপনি ফাইন্ড করে এবং এটা রিপ্লেস করে দিতে পারেন। সিলেক্ট অলকে ক্লিক করলে এটা পুরো পেজটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার আছে সিলেক্ট অবজেক্টটা ব্যবহার করা হয় তখন যখন আমরা শেপের কাজ করি, তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিলেক্টিং প্যানেল বলতে এখানে যখন শেপের কাজ করব তখন আমি প্যানেল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন প্যানেলে ভিউ করলে 0 দেখাবে। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় ট্যাবে যাওয়ার চেষ্টা করি এবং দ্বিতীয় ট্যাবে কি কি আছে, দ্বিতীয় ট্যাবে কি কি কাজ আছে আমরা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবো আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে কিংবা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন, আছে পয়লা নম্বরে যেটা আছে পেজ কভার পেজ বলতে পেজের যে ডিজাইনটা স্টাইলটা লক্ষ্য করুন,
আমি একটু জুম কমাই দিই। আমার এই পেজটির কি ধরনের স্টাইল চাই, আমি যদি চাই এরকম একটা সুন্দর লুক দিয়ে স্টাইল থাকবে, তারপর আমি কিছু লাইন লেখা থাকবে, ঠিক আছে, এই ধরনের যদি আমি কোনো লুক টুক চাই, সেই ক্ষেত্রে আমি কভার পেজ থেকে ডিজাইন নিয়ে নিতে পারি। এই ধরনের একটা কিছু থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে বুক কভার ডিজাইন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে বুক লেখার জন্য এই ধরনের একটা ডিজাইন আমার হয়তো বা প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে পেজ ব্ল্যাঙ্ক, মানে আমি একটা ফাঁকা পেজ চাই, ব্ল্যাঙ্ক পেজ উপরে, তার জন্য আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আচ্ছা, পেজ ব্রেক, একই সাথে আপনি দুইটা পেজে কাজ করতে পারেন, ঠিক আছে, এটাকে বলা হয় পেজ ব্রেক। পেজ ব্রেকের আমার আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, তারপরের নম্বরে আসছি আমি। সর্বপ্রথম একটু হোমে যাব, যেহেতু আমার এগুলো ইটালিয়ান ফন্ট সিলেক্ট হয়ে গেছে। টেবিল, এটাকে বলা হয় র। র বলতে এই লম্বা লম্বি যে লাইনটি আসবে আপনাদের, এটা হচ্ছে র। আর ডান পাশে এগুলো এক একটা কলম। আর এই এক একটি ঘরকে বলা হয় সেল, যেটা আপনি এক্সেলে ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি যদি চাই, মনে করেন যে আমি আপনাদের এটা একটু ধারণা দিতে ভুলে গেছি, আচ্ছা এটা ডিলিট করে দিই। ইনসার্ট টেবিল, আমার প্রয়োজন নিচে 4টে আর সামনে 4টে অথবা 5টা। তাহলে লক্ষ্য করুন, আমি এই পাশ থেকে এখানে কিন্তু আপনার এই যে এখানে ইনসার্ট টেবিল অপশনের এখানে আপনাকে দেখাবে যে আপনি কতগুলো টেবিল সিলেক্ট করছেন। তার মানে আমি এখান থেকে লক্ষ্য করুন, আমি 4টা সিলেক্ট করছি, 4টা বাই আমি ডান পাশে কতগুলো সিলেক্ট করছি এটা কিন্তু ওখানে আমাকে কাউন্ট করে দেখা দিচ্ছে। আচ্ছা, 4টা বাই 3টা। এখন 4টা বাই 3টা টেবিল নেওয়ার পরে আমার কিন্তু প্রয়োজন হতে পারে হয়তোবা এর মাঝখান দিয়ে আমি একটা ঘরে শুধুমাত্র একটা টেবিল নিব, তাই না? আপনি কিন্তু এটা লক্ষ্য করুন, এটা হয়তোবা খেয়াল করেনি। আমি যদি টেবিলের উপর ক্লিক করি, এখানে ডিজাইন এবং লেআউট দুইটা ট্যাব ওপেন হবে। আচ্ছা, আমি যদি টেবিলের বাইরে ক্লিক করি, এই দুইটা ট্যাব কিন্তু হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজাইন ট্যাবে কি কি আছে? এখানে ডিজাইন ট্যাবে কিছু ডিজাইন আছে, আপনি কি ধরনের সেল চান এই ধরনের সাপোজ। আচ্ছা, মনে করুন যে আমার এখানে একটা এক্সট্রা ঘর প্রয়োজন, সেক্ষেত্রে কি করব, আমরা টেবিলে যাব, টেবিলে গিয়ে ড্র টেবিলটা ব্যবহার করতে পারি। এখান থেকে আমি শুধুমাত্র একটা টেবিল এভাবেও আমরা ব্যবহার করে নিতে পারি, ঠিক আছে, এইভাবে। সাপোজ যদি মনে করেন যে আমার এই দুইটা মিলে একটা টেবিলের প্রয়োজন, কিন্তু আমি ভুল করে নিয়ে ফেলছি, সেক্ষেত্রে কি করব, ইনসার্ট এও যেতে পারেন আপনি, ডিজাইন থেকে গিয়েও, সরি লেআউট ডিজাইন। আচ্ছা, আমি এখান থেকে মার্জ করে দিই, মার্জ করে দিলে এটা একটা সেলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার এখানে তো, আমি একটু টেবিলে যাই, ইনসার্ট টেবিল, এখানে কতগুলো দেওয়া আছে টেবিল, কম দেবে, একটু ইন্টার নিয়ে দিই, গ্যাপ নিয়ে নিই। আচ্ছা, এখানে এর থেকে টেবিলে আর নেই। এখন আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন? এখন বেসিক্যালি শর্টকাট হচ্ছে আপনি লাস্টের ঘরে এসে ট্যাব প্রেস করবেন, অটোমেটিক নিচে একটি করে আপনার টেবিল অটোমেটিকলি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে এইভাবে ইনসার্ট করে নিব, তাহলে আপনি ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট থেকে আপনার ইনসার্ট এখানে লক্ষ্য করুন, এই যে ডাউন ব্লো, এখানে ক্লিক করলে একটা করে ট্যাব, মানে আপনার টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আশা করি টেবিলটা একটু ক্লিয়ার করতে পারছি, আমি সবগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, টেবিল, এরপরে আসে পিকচার। আপনার যদি কোনো সময় পিকচারের কোনো প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনসার্ট করে নিতে পারেন। আমি একটি পিকচার ইনসার্ট করে নিলাম। পিকচার ইনসার্ট করার পর আপনি কিন্তু লক্ষ্য করুন, আমি যদি পিকচারে ক্লিক করে একটা ফরম্যাট নামের ট্যাব দিচ্ছি, এই ট্যাবে আমি চাইলে এখান থেকে এই পিকচারটার এফেক্টস, কিছু এফেক্টস দিয়ে নিতে পারি। আচ্ছা, আমি এই এফেক্টসটা ব্যবহার করতে পারি, এটা একটু সুন্দর লাগছে। এখান থেকে আপনি এফেক্টস ব্যবহার করতে পারেন। এখানে কালার আছে, আপনি কি ধরনের কালার দিবেন, আপনার এটা যদি এরকম দিতে চান, কালার গেল কারেকশন থেকে, সরি এফেক্ট, এর ভিতরে একটা এফেক্ট আছে, এই যে এই ধরনের এফেক্ট প্রয়োজন যদি হয়। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, তবে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ততটা উন্নত না, যেটা ফটোশপে আমরা করে থাকি সেটা অনেক উন্নত। আচ্ছা, আমি এটা একটু ছোট করি আর একটু বোঝানোর জন্য। এই জিনিসটা লক্ষ্য করুন, আমি চাইলে কিন্তু ডান পাশে পজিশন করাতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে টেক্সট ওয়ার্পিং বাই থ্রো করতে পারি, অথবা বিহাইন্ড দ্য টেক্সট করতে। বিহাইন্ড দ্য টেক্সট করলে অসুবিধাটা কি, আমি একটু টেক্সট নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন। দেখুন, বিহাইন্ড দ্য টেক্সট করার কারণে আমার কিন্তু যে নিচে যে টেক্সটগুলো আছে, এগুলো কিন্তু আমার এই ইমেজের উপর আছে।
আমি যদি এটাকে থ্রো করি, লক্ষ্য করুন আমি এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমার ফরম্যাট ট্যাবটি ওপেন হলো। আমি এটাকে থ্রো করে দিই, দেখুন অটোমেটিক আপনার এগুলো সেপারেট করে নিচ্ছে এবং আপনার যতটুকু জায়গা প্রয়োজন আপনার এই টেক্সটের ভিতরে এ কিন্তু পজিশন করে নিচ্ছে। আশা করি এটা একটা ক্লিয়ার হয়েছে কিভাবে আপনার টেক্সটের ভিতরে ইমেজ ইনসার্ট করবেন। ঠিক আছে, তারপরে আসে তারপর আছে অনলাইন পিকচার। এখান থেকে যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে পিকচার কারেকশন করতে পারেন। আচ্ছা আমি একটু জুম করে নিই। আমরা এবার শেপের কাজ দেখব। চলুন, এগুলোই হচ্ছে শেপ। আমি চাইলে এখান থেকে একটা শেপ ড্র করে নিতে পারি। শেপ ড্র করার পরে আপনার একটি ফরম্যাট নামের একটি ট্যাব আসবে। লক্ষ্য করুন এটাই হচ্ছে আমার ফরম্যাট নামের ট্যাব। এখান থেকে আমি যদি ফরম্যাট ট্যাব থেকে আমি এটার ডিজাইন চেঞ্জ অনেক কিছু করতে পারি। আপনি চাইলে এখান থেকে এগুলো নিতে পারেন, অথবা এখান থেকে ফিল একটি কালার নিয়ে নিতে পারেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় ফিল কালারটা কিভাবে কাজ করবেন। ঠিক আছে, ফিল কালার বলতে যে ভিতরে যে গ্রিন অপশনটি দেখছেন এটা হচ্ছে ফিল। আর একটা জিনিস লক্ষ্য করুন আমার কিন্তু বাইরে দিয়ে একটা কালার আছে, আমি যদি এটা একটু অন্য কালার করে দিই, একটু আচ্ছা একটু বোল্ড করে দিই, এই যে বাইরের যে কালারটা দেখছেন এটাকে বলা হয় শেপ আউটলাইন। লক্ষ্য করুন এই যে শেপ আউটলাইন, আপনার প্রয়োজন পড়লে নিতে পারেন, না প্রয়োজন পড়লে নো আউটলাইন। ক্লিয়ার, আমি আপাতত নিচ্ছি না। আচ্ছা শেপ, আমি আরেকটা শেপ এখানে ড্র করি, বেশি বড় হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিই এটা হালকা একটু। হ্যাঁ, এটা কালার আমি ফিল থেকে এটা রেড করে দিচ্ছি এবং আউটলাইনটি নো আউটলাইন করে দিচ্ছি। এবার আমি চাই এটা দুইটার মাঝখানে থাকুক যাতে একটি বাংলাদেশের পতাকা ক্রিয়েট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব। প্রথমে এটা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমার পিছনেরটা। এবার আসবো আমরা অ্যালাইজেন। ঠিক আছে, অ্যালাইজেন থেকে প্রথমে সেন্টার, তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট মিডিল। তাহলে কি হবে, এটা চতুর্দিক থেকে এই আমার যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি আছে এর মিডিলে সেপারেট হয়ে গেল। আশা করি শেপ সম্পর্কে কিছুটা ক্লিয়ার পেয়েছেন। আসলে মূল বিষয়টা আপনি যতটা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখনই আপনি কিন্তু এর ধারণাটা আরো দ্বিগুণ পাবেন। সো এর কাজ করার জন্য আপনার দ্বিগুণ যদি স্কিল বাড়াতে হয় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করা লাগবে, নয়তো আপনি এর ধারণাটা ঠিকঠাক পাবেন না। আচ্ছা আমি শেপগুলোকে যদি আমি এখন মুভমেন্ট করাতে যাই, লক্ষ্য করুন এটা কিন্তু একটা একটা মুভ করছে, আমার তো প্রয়োজন দুইটা একসাথে মুভ করানো। সেক্ষেত্রে আমরা কি করবো, কন্ট্রোল জেড মেরে নিই, কন্ট্রোল জেডে আগের অনুযায়ী ফেরত নিয়ে আসা হচ্ছে, আমি আগের সিস্টেমে ফেরত নিয়ে আসলাম। এবার আমি এটাকে একসাথে গ্রুপ করে নিব যাতে আমি মুভ করাতে সুবিধা পাই। সেক্ষেত্রে আমরা ফরম্যাট ট্যাবে যাব, এখান থেকে গেলে আপনি একটু লক্ষ্য করুন সিলেক্ট প্যানেল কিবোর্ড থেকে আচ্ছা আমি এখানে অপশনটি খুঁজে পাচ্ছি না, হয়তো কোথাও মিস্টেক হচ্ছে। আমি এখান থেকে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিলে এটা কি হবে, একটা ট্যাব হয়ে যাবে। যেখানে লক্ষ্য করুন প্যানেল আমি ওপেন করছিলাম। আচ্ছা এখান থেকে আমি এটাকে গ্রুপ করে দিলাম যাতে আমার এটা মুভমেন্ট করাতে সুবিধা হয়। এবার লক্ষ্য করুন আমি এটা মুভমেন্ট করাচ্ছি বাট এটা উপরে অংশ আছে, আমি চাই আগের মতো আমি এটাকেও থ্রো করে দিব। তাহলে কি হবে, আমার এই অটোমেটিকলি টেক্সটগুলো সরে এর একটা পজিশন করে নেবে। আচ্ছা আমি এটা একটু এই পাশে দিয়ে দিই যাতে আমার এটা একটা বুক টাইপের লুক অটোমেটিকলি জেনারেট হয়। আশা করি শেপ শেষ, বিষয় ক্লিয়ার করতে পারছি। এবার আসি চার্টের বিষয়ে আসি, স্মার্ট আর্ট। এখান থেকে আমি এই ধরনের কিংবা এই ধরনের আপনারা অনেক সময় দেখে থাকেন যে এই ধরনের চার্ট ব্যবহার করে থাকি। আমি লিস্ট থেকে একটা চার্ট নিব, যে কোনো একটা। আচ্ছা আমি এই ধরনের কিংবা আচ্ছা এটাই নিই। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ধরনের কিন্তু চার্ট প্রয়োজন পড়ে, যে এই ধরনের মাইক্রোসফট অফিস এমএস দিয়ে দিলাম, এখানে একটা কিছু বিবরণ দিয়ে দিলেন এই ধরনের। অনেক সময় কিন্তু দেখেন কিন্তু এর একটা কারণ আছে, এর একটা ফিল কালার আছে। ঠিক আমাদের এই যে শেপের যে ফিল কালারটি দেখাইছিলাম
লক্ষ্য করবেন এই যে এখানে যে হোয়াইট অংশটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফিল কালার। অবশ্যই যদি ফিল টেক্সটের উপরে পজিশন করাতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফিল কালারটি একটু রিমুভ করার চেষ্টা করবেন, অথবা এইভাবে যদি পজিশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা মুভ করাতে পারছে না, সেক্ষেত্রে আপনি এখানে একটু থ্রো করে দেবেন ফরম্যাট ট্যাব, সরি ডিজাইন, এখান থেকে মোর অপশন, এখান থেকে থ্রো করে দিব। লক্ষ্য করুন থ্রো করে দেওয়ার কারণে এটা অটোমেটিক কিন্তু সেপারেট হচ্ছে, খেয়াল করছেন? এইভাবে আপনি থ্রো করে দিতে পারেন। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা একটু নিচের দিকে দিয়ে দিই। আমি আবার ইনসার্ট ট্যাবে যাচ্ছি, এবার আছে চার্ট। চার্ট এর কাজ লক্ষ্য করুন এই যে এই ধরনের তথ্য বোঝানোর জন্য আমরা চার্ট ব্যবহার করে থাকি। আমি একটা এই চার্টটি নিই, এখানে নিয়ে নিই। লক্ষ্য করুন আমার কিন্তু পপ আপ করে একটি এক্সেলের শিট এসেছে। যেহেতু আজকে বেসিক লেভেল তাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার। এখানে খেয়াল করুন 1 2 3 4 এগুলো কিন্তু এক একটা কালার দিয়ে দিয়েছে, এটার এই কালার, এটার এই কালার। আমি যদি ফার্স্টটাকে একটু কমায় দিই, লক্ষ্য করুন এখানে 8.3 মানে 100-এর ভিতরে 80.2 করা আছে, আর বাকি এগুলোকে সেপারেট করে দেওয়া হয়েছে। দেখুন আমি এটাকে যদি করে দিই 7.2 তাহলে কি আসে দেখি, আমি একটু ফাঁকায় ক্লিক করি, লক্ষ্য করুন এটা একটু কমেছে। আমি যদি 1.3 করে দিই, লক্ষ্য করুন কতটা কমে গেছে। ঠিক আছে, এইভাবেই এগুলোর কাজ করা হয়। সরি আমি এটাকে নষ্ট করতে চাই না। এটা আপনি চাইলে এর কিছু কালার আছে, কালার গ্লোজ বিভিন্ন রকম কালার যদি আপনি চানতে দিয়ে নিতে পারেন ডিজাইন ট্যাবে গিয়ে। এখানে আপনি চাইলে এই ধরনের এফেক্টসের এই যে পার্সেন্টেজগুলো দিয়ে নিতে পারেন ডিজাইন ট্যাব থেকে। ঠিক আছে, আপনি চাইলে এটা বেস্ট। আচ্ছা, এর ফিল কালারটা যদি না চান সেক্ষেত্রে ডিজাইন ট্যাবে না, এটার ফিল কালার থাকবে, এটা রিমুভ করা। আচ্ছা, এখান থেকে আমি দেখি শ্যাডো, নো, এটা রিফ্লেক্টেড, মিডিল, হরিজন্টাল। এখান আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই ডাটাগুলো, আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো চার্টের বিষয়ে, সম্পূর্ণ সেটা ক্লিয়ার তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে আপনার যদি অনেক সময় দেখা যাচ্ছে মিস্টেক করে ফেলেন যে তথ্যগুলো আপনি এখানে ভুল দিয়ে ফেলছেন, আপডেট করবেন কিন্তু আপনার ওই এক্সেল ফাইলটি ক্লোজ করে ফেলছেন, সেক্ষেত্রে কি করবেন, এডিট ডাটা, আবার আপনার ওই এক্সেল ফাইলটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি আবার ইনসার্ট ট্যাবে ফেরত আসি, এখান থেকে এগুলো ভিডিও টিডিও আপনি চাইলে এখানে আনতে পারেন, আপাতত আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে হেডারের ডিজাইন দেখুন, লক্ষ্য করুন এই যে হেডারে এই ধরনের একটা ডিজাইন আসবে। অনেক সময় দেখা যাচ্ছে প্যাডের ডিজাইন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এই হেডারটি ব্যবহার করি। আমি ক্লোজ হেডার করে দিলাম, আপনারা ক্লিয়ার আশা করি। ইনসার্ট হেডার শেষ, এবার ফুটার ওই একই জিনিস নিচের অংশে, যে নিচের এই যে এখানে অংশে থাকে, তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ফুটার। আচ্ছা, আমি এটাই নিয়ে নিই। লক্ষ্য করুন এটা কিন্তু প্রত্যেকটা পেজের নিচে চলে আসবে অটোমেটিকলি, খেয়াল করছেন? এটা হচ্ছে ফুটার। ইনসার্ট টেক্সট বক্স, চাইলে আপনি এখান থেকে এই ধরনের টেক্সট বক্স নিতে পারেন, অথবা ড্র টেক্সট বক্সও নিতে পারেন। লক্ষ্য করুন ড্র বক্স করলে আমার ইচ্ছা অনুযায়ী আমি এখান থেকে ড্র করে নিতে পারছি, আমার যেখানে ইচ্ছা প্রয়োজন আমি ড্র করে নিতে পারছি, এবং তার ভিতরে প্রয়োজন অনুযায়ী আমি লিখতে পারছি। অনেক সময় অনেক আমরা ইমেজ ইনসার্ট করি, তার ভিতরে এইগুলো ড্র করে লিখতে পারি। পরবর্তীতে আমি আপনাদের সাথে আরেকটু করে দেবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ইনসার্টের আরেকটু কাজ হয়তোবা আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথেই থাকবেন, কেননা একটা ভিডিওতে অনেক সময় নিয়ে ভিডিও দিলে আপনারা হয়তোবা বোর ফিল করবেন, অনেক সময় ইগনোর ফিল করবেন। আর যুব উন্নয়নে পরীক্ষা ডিসেম্বর মাসের শেষের শুক্রবারে, অবশ্যই যারা রেজিস্ট্রেশন করছেন মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।